প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এনটিভির অন্যরকম গল্পের পক্ষ থেকে। আমি মালিহা হোসাইন। আমাদের এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রখ্যাত ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক অধ্যাপক AKM শাহনওয়াজ স্যার। স্যার, প্রথমে আপনাকে এনটিভির বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি এবং অন্যরকম গল্পের পক্ষ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমাদের আজকের টপিক হচ্ছে এই মহানগরী ঢাকা। আসলে এই মহানগরী ঢাকার বয়স কত? এটা খুবই দরকারি এবং জটিল প্রশ্ন। জটিল এই জন্য যে আমাদের দীর্ঘকাল পর্যন্ত আমরা আমাদের যে ইতিহাস গ্রন্থগুলো আছে, বিভিন্ন লেখনী, তার মধ্য দিয়ে ঢাকা শহর খণ্ডিত বয়সে এসে গেছে। যেমন আমরা বরাবরই জেনে অভ্যস্ত, মোগলরা এসে ঢাকা নগরীটাকে তৈরি করেছে। তাতে 1610-এ মোগলরা এলো, তাহলে 17 শতকের শুরুর দিক থেকে হয়তো ঢাকা নগরীর জন্ম। 90-এর দশকে, গত শতকে 90-এর দশকে প্রথম বাংলাদেশে প্রত্নতত্ত্ব চর্চা শুরু হয়, উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রত্নতত্ত্ব পড়ানো হয়। ফলে আমরা প্রত্নতাত্ত্বিক খননের মধ্য দিয়ে যে তথ্যসূত্রগুলো বের করছি, যে উপাদানগুলো বের করছি, সেগুলোর ভেতর থেকে নতুন করে ঢাকাকে চেনার একটা অবকাশ তৈরি হয়েছে। আমরা খুবই আমাদের গর্ব করার বিষয় এই যে আমাদের অ্যানশিয়েন্ট আরবান সিভিলাইজেশন ওয়ার্ল্ডে শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আরেকবার আরবান সিভিলাইজেশনের সেকেন্ড আরবানাইজেশন বলি, সেগুলি পৃথিবীর নানা জায়গায় এরকম মহানগরী তৈরি হয়েছে, নগর তৈরি হয়েছে। সেই যুগেই আমরা মনে করি ঢাকার উদ্ভব হয়েছে। সেই হিসেবে এই সাবকন্টিনেন্ট তো বটেই, আরও আশেপাশের অঞ্চলগুলোর সাথে মিলালেও ঢাকা সবচেয়ে পুরনো নগরী। এ পর্যন্ত আমাদের সাথে হাতে যে তথ্যসূত্রগুলো এসেছে, প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো এসেছে, কারণ আমাদের মানতে হবে যে আকর সূত্রগুলো ছাড়া ইতিহাস মুখের কথায় হয় না, প্রমাণ করতে হয়। এই অর্থে এক ধরনের বিজ্ঞান। সেই সব সূত্র এখন আমাদের যে তথ্য দিচ্ছে, তাতে তো বলতেই পারি 1000 বছর আগের ঢাকা নগরী। তো সেই হিসেবে আমরা তো খুবই প্রাচীন একটি নগরীর মধ্যে আছি এবং তাকে দেখার, জানার সুযোগ আমাদের তৈরি হতে পারে। আমরা যদি বলি ব্রিটিশ শাসন আমলের কথা, সেই সময়ও জমিদারি প্রথা ছিল। তাহলে যে ঢাকার নবাব পরিবারগুলো কখন থেকে ঢাকার দায়িত্ব নিল? নবাব পরিবারের কথা বলার আগে একটা বড় গ্যাপ আছে, এটা পূরণ করা দরকার। একটুখানি আমি শুধু জুড়ে দিচ্ছি। তা হচ্ছে এই যে মোগল ঢাকা থেকে যাত্রা শুরু বলেছিল, এখন আমাদের হাতে প্রচুর তথ্য এসে গেছে, প্রচুর প্রত্নতাত্ত্বিক সূত্র এসে গেছে। তাতে আমরা দেখতে পাচ্ছি মোগলেরও আগে বাংলায় সুলতানি শাসনযুগ যখন চলছিল, সে সময় থেকেই ঢাকায় জনবসতি, নাগরিক জীবন এবং নাগরিক জীবনের নানা কর্মকাণ্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেগুলো এখন প্রমাণিত। ফলে সেই সবের সূত্র ধরে আমরা মনে করি ঢাকা নগরী মোগল আসার অনেক আগেই একটা নাগরিক জীবন পেয়ে গেছে। এরপরে মোগল যখন এলো 1610-এ, তারা যখন ইসলাম খাঁর মধ্য দিয়ে ঢাকায় যেটা হলো, সেটা কিন্তু স্বাধীন বাংলা না, দিল্লির অধীনে একটি প্রদেশ মাত্র, যাকে সুবা বলা হতো। সেই সুবাদার ছিলেন ইসলাম খাঁ। সুতরাং আগের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় এবার মুঘল সুবাদাররা, যাদের ক্যাপিটাল ছিল এই সুবার ঢাকা, ফলে ঢাকায় এই সমস্ত সুবাদাররা আসতেন এবং তাদের নানা রকম কর্মভূমিকার মধ্য দিয়ে ঢাকা আরও নতুন করে সেজেছে। এবং 20 শতকে যখন নবাবরা এলো, নবাবরা তো বহিরাগত, তারা মূলত কাশ্মীরে ছিল। কাশ্মীর থেকে তাদের পূর্বপুরুষরা তারা বাণিজ্য করতেন। তারা চামড়ার ব্যবসায়ী ছিলেন, তারা লবণের ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসা করতে করতে একসময় কলকাতায় আসে, কলকাতা থেকে আমাদের সিলেটে আসে, সিলেট থেকে পরে ঢাকায় আসে এবং ঢাকায় তারা জমিদারি কিনে আগের ব্যবসায়ী পরিচয়ের থেকে জমিদারি পরিচয়ের মধ্যে তারা চলে আসে। ফলে এই নবাবরা কিন্তু অনেকে যারা অত খোঁজ করেন না, তারা নেগেটিভলি একটু দেখেন যে নবাবরা ইংরেজদের দালাল ছিল। হ্যাঁ, দালালি করেছে,
কিন্তু করেছে শুধুমাত্র ঢাকার ডেভেলপমেন্ট যাতে হয়, এবং সেই হিসাবে তাদের প্রচুর কৃতিত্ব আছে ঢাকাকে সাজানোর জন্য। সুযোগ পেলে আমরা সেগুলো বলতেও পারবো। আইন শৃঙ্খলা বাহিনী কেমন ছিল বা তখন পঞ্চায়েতের ভূমিকাটা কী ছিল? নবাবদের সময়, নবাবদের পৃষ্ঠপোষকতায় আমরা পঞ্চায়েত ব্যবস্থাকে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ হিসাবে দেখতে পাই চমৎকারভাবে। এই পঞ্চায়েতটা ছিল আসলে স্থানীয়ভাবে ঢাকা শহরের আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সাংস্কৃতিক জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য যাবতীয় কাজ যে প্রশাসনের মধ্য দিয়ে হতো, সামাজিক প্রশাসন বলবো আমরা সেটা। মহল্লার সম্ভ্রান্ত এবং যিনি মহল্লার মোড়ল ছিলেন, যদি ওই অর্থে বলি, তাদের সর্দার বলা হতো। তো এই সর্দারদের নিয়েই একটা চমৎকার সাংগঠনিক রূপে পঞ্চায়েত দাঁড়িয়েছিল, এবং সেই পঞ্চায়েত সমস্ত আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সামাজিক বিচার, এবং পঞ্চায়েতরা যে সিস্টেম কাঠামো ছিল সেই কাঠামোতে তো স্থানীয় বিচার এগুলো তারা করতেন, সমাজকে চালানোর জন্য করতেন। যদি বিচার শেষ পর্যন্ত ফয়সালা না হতো তাহলে কিন্তু এখনকার আপিল আদালতের মতো সেখানে আপিল করারও ব্যবস্থা ছিল, সেটা করতেন কাজী। কাজী হচ্ছেন স্থানীয়, সেই সুলতানি যুগ থেকে চলেছে, স্থানীয়ভাবে কাজীরা বিচারক ছিলেন, এবং এই আদালতে যেত কাজীর কাছে, সেখানে পুরোপুরি নিষ্পন্ন হতো। সুতরাং একটা খুব সিস্টেমেটিক ওয়েতে আমরা বলবো যে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য পঞ্চায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এই পঞ্চায়েত গড়ে দেওয়া, পঞ্চায়েতের ব্যবস্থাপনাগুলো দেখভাল করা, এই সমস্ত কিছুই কিন্তু নবাব পরিবার থেকে হয়েছে, এবং নবাবরাই সেটা করেছেন। আধুনিক ঢাকা পত্তনে কাদের ভূমিকা বেশি ছিল? যদি আমরা এই ঢাকার কথাই বলি, নবাবদের আগে থেকেই ঢাকার কিন্তু একটা তৈরি হচ্ছিল সুলতানি যুগ থেকেই। যেমন ঢাকায় সুলতানি যুগে, পুরনো ঢাকায় আমরা মসজিদ গড়তে দেখি, তার মানে হচ্ছে মুসলিম কমিউনিটি চলে এসছে, এবং তাদের মধ্য দিয়ে সমাজ জীবন একটা নতুন গতি পাচ্ছে। আমরা মোগল যুগে এসে দেখছি, যদিও পুরানো ঢাকা অঞ্চলটাই ছিল ঢাকা, তবুও দেখা যাচ্ছে ঢাকার উপকণ্ঠেও তাদের একটু স্থাপত্য কলা দিয়ে তাদের বিস্তারটা আমরা বুঝতে পারছি। যেমন ধানমন্ডিতে আমরা ঈদগাহ দেখতে পাচ্ছি, তার মানে ধানমন্ডি কিন্তু অনেকটা দূরে পুরনো ঢাকা থেকে, কিন্তু সেখানে ঈদগাহ করছে, তার মানে এখানে মানুষের বিচরণ আছে। আরও একটু দূরে যদি যাই, মোহাম্মদপুরে গিয়ে আমরা যেটাকে সাত মসজিদ রোড আমরা বলছি, আসলে সাত গম্বুজ মস্ক, এই মসজিদটা আছে মোহাম্মদপুরের দিকে। আমরা শিয়া মসজিদের দিকে যেতে গিয়েই মাঝপথে দেখব, তার মানে এখানেও মুসলিম বসতি ছিল। এবং এগুলোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে মোগল আসার আগেই মানুষের বিস্তার ঘটছে ঢাকায়, মোগল যুগে এসে সেই বিস্তার আরও বাড়ছে। এবং এগুলো থেকে যদি দেখেন যে ঢাকার নামকরণ নিয়ে হাজার রকম জটিল প্রশ্ন আছে, যেগুলোর উত্তর ঠিক না। একেবারে সুলতানি যুগে আমরা বীরভূমে, সুলতানদের অঞ্চলই ছিল এলাকার বাংলার, সেখানে মসজিদের গায়ে লেখা আছে নির্মাতা হচ্ছে ঢাকার গুমাস্তা, শহর ঢাকার গুমাস্তা, অর্থাৎ রাজস্ব আদায়কারী কর্মকর্তা, তিনি সেখানে মসজিদ বানাচ্ছেন। তার মানে গতি চলছে সেই সময় থেকেই ঢাকা, এবং নামটা আছে ঢাকা, ধাক্কা খাস আরবিতে লেখা আছে। তাহলে ঘাস হচ্ছে প্রধান শহর, জৌলুস ভরা শহর ঢাকা, তাহলে সেটা 1460-এ সেই মসজিদ আমরা পাচ্ছি। এরপরে আরও নানা রকম প্রত্নতাত্ত্বিক উপাদানে দেখা যাচ্ছে যে ঢাকা নামটি অনেক আগে। যেমন ধরেন মোগলরা যখন ঢাকায় আসে, উত্তর দিক থেকে তারা আসে, 12 ভূঁইয়াদের পরাজিত করে ঢাকায় ঢুকে 1610-এ। অ্যাডভান্স পার্টি আগে ঢাকায় ঢোকে, ইসলাম খাঁ শাহজাদপুরে থেকে যান, সেখানে তাকে চিঠি লিখে জানানো হয় যে আমরা এখানে একটা শহর পেয়েছি, এবং এই শহরে একটা দুর্গ পেয়েছি পরিত্যক্ত, আফগানরা থাকতো সেখানে, এই দুর্গের নাম হচ্ছে ঢাকা দুর্গ। তাহলে তো ঢাকা নাম অনেক আগে প্রচলিত, আমরা জানি না বলে আমরা সংক্ষিপ্ত করে বলেছি যে মোগলরা এসে ঢাকা করলো। এইসব তথ্যগুলো নতুন করে ঢাকাকে চেনার একটা সুযোগ আমাদের তৈরি করে দিচ্ছে। এখন যে আধুনিক ঢাকার কথা বলছেন, হ্যাঁ, একটু বেশি আধুনিক যদি বলি সেই সময়ের বিচারে, তাহলে নবাবদের কথা বলতেই হয়। নবাবরা এসে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। যেমন নবাব আব্দুল গনি,
তার যথেষ্ট কৃতিত্ব আছে ঢাকার ডেভেলপমেন্টে। তিনি প্রথম কিন্তু ঢাকা মিউনিসিপ্যালিটি তৈরি করেন এবং ইংরেজদের সহযোগিতা তিনি নেওয়ার জন্য তাদের সব রকম সুখভোগের দিকেও দৃষ্টি দিয়েছেন। ঢাকার যে নবাবদের প্যালেস, যেটা এখন আহসান মঞ্জিল, এই আহসান মঞ্জিলে প্রতি উইকেন্ডে জলসার আয়োজন করতেন শুধু মনোরঞ্জনের জন্য। ব্রিটিশদের সাহেবরা আসতেন, সেখানে তারা আনন্দ করতেন এবং সেইভাবে ইংরেজদের মনোরঞ্জন করলেন। করতে গিয়ে এই যে আধুনিক শব্দটা যে বলছি, প্রথম নবাব আব্দুল গনির নজরে এলো সড়ক বাতি দরকার, কারণ ওই সময় বাতি ছিল না, সন্ধ্যার পরেই ঘুটঘুটে অন্ধকার, মানুষ খেয়ে দিয়ে শুয়ে পড়ত। তিনি প্রথম মিউনিসিপ্যালিটিকে সামনে রেখে কিছু কিছু রাস্তায় সড়ক বাতির ব্যবস্থা করলেন। কেরোসিন তেল দিয়ে একটা বাতি, আমরা ঢাকা শহর বললে কিছু সিম্বলিক ছবি দেখি, যে একটা লম্বা লোহার রড, তার উপরে ত্রিকোণ কাচের একটা বক্সের মতো, সেটা লাইট, সেখানে তেল ঢেলে সন্ধ্যায় বাতি জ্বালানো হতো, ভোরবেলা আবার সেটা বন্ধ করে দেওয়া হতো। ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এইটার পরে এসে আমরা দেখছি যে পানীয় জল, যেটা তার জন্য খুব সুপেয় পানীয় জল বা আমরা রিফাইন্ড ওয়াটার যেটা বলছি, সেটা ছিল না। মানুষ কি খেত? দুরকম উপায় ছিল। পাতকুয়া ছিল বাড়িতে বাড়িতে, সেই পাতকুয়ার পানি যে সবসময় খুব স্বচ্ছ থাকে তা না, সেটার একটা ব্যাপার ছিল। আর বুড়িগঙ্গার পানি, যারা পানি বিক্রি করে তাদের বলতো ভিস্তি, তারা চামড়ার ব্যাগের মধ্যে এক ব্যাগ পানি নিয়ে ছুটে আসতো এবং গলিতে গলিতে ঘুরতো আর ডাকতো ভিস্তিওয়ালা ভিস্তিওয়ালা। আর মানুষ ডেকে নিত, হয়তো 4 আনা 6 আনায় এক ব্যাগ পানি দিয়ে আবার ছুটতো নদীতে, আবার ব্যাগ ভরে নিয়ে আসতো। এই আব্দুল গনি প্রথম ইংরেজ সাহেবদের বললেন যে আমাদের একটা পিউরিফাইড প্ল্যান্ট বসাতে হবে পানির জন্য ঢাকায়। ইংরেজরা চালাক জাতি, এরা জানে নবাবদের টাকা আছে, বলছে এটা খুব ভালো প্রস্তাব, কিন্তু আমাদের তো তার টাকা নেই, আমরা 25% টাকা দেব, বাকিটা আপনাকে দিতে হবে। নবাব তাই করলেন। ফলে মেজর শেয়ার দিয়ে ঢাকায় গেন্ডারিয়াতে প্রথম মেশিন বসলো। এবং আমরা এখন দেখব যে পুরনো ঢাকায় যে বাহাদুর শাহ পার্ক, এই পার্কের কাছেই লক্ষ্মীবাজারের মোড়ে একটা বিশাল পানির ট্যাঙ্কি আছে সেই সময়ের কিন্তু। এবং সেই সময়ে সেই পিউরিফাইড পানি সেখানে জমা হতো, তারপরে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হতো। এখন ঢাকায় কম দেখা যায়, দেখাই যায় না বলা যায়, কিন্তু অন্যান্য জেলা শহরে দেখা যায়। রাজশাহীতে এখনও দেখি যে পথের পাশে কল, সেটা চারদিকে সিমেন্ট দিয়ে ঘেরাও করা, সেই কল দিয়ে নগরবাসীর পানির ব্যবস্থা। ঢাকাতে এগুলো করা হলো এবং এই ইনিশিয়েটিভটা আব্দুল গনি নিলেন। এরপরে এটা শুনলে ভালো লাগবে, অনেকে আমরা খবর রাখি না, যে প্রথম ইংরেজ সাহেবরা ভারতবর্ষে ইলেকট্রিসিটির ব্যবস্থা করলেন দার্জিলিংয়ে। কারণ গরমের দিনে তারা ওইদিকে চলে যেতেন, ওখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন, নিজেদের সুবিধার জন্য ইলেকট্রিসিটি দেয়া হলো। নবাব বললেন আমাদের দিতে হবে ইলেকট্রিসিটি, ঢাকা ভারতের আর কোথাও না কিন্তু। তো এই একই কথা, 25% আমরা, বাকি সব টাকা নবাবরা দিলেন। এবং ঢাকায় নবাব বাড়িতে তখনকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাটন টিপে বাতি জ্বালালেন। এই তো আমরা ইলেকট্রিক বাতির জগতে প্রবেশ করলাম। এই কাজগুলো কিন্তু নবাব আব্দুল গনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। যেহেতু মেজর শেয়ার পানি এবং ইলেকট্রিসিটি তার, তিনি চুক্তি করিয়ে নিলেন যে যেহেতু টাকা আমি বেশি দিয়েছি, ফলে যতদিন নগরবাসী এই সুবিধা ভোগ করবে তাদের থেকে কোনো ট্যাক্স নেওয়া যাবে না, এমনটা ওয়েব করিয়েছিলেন। তো এইভাবে মোটামুটি এগুতে থাকে। এরপরে নানা রকম প্রশাসনিক দপ্তরগুলো হতে থাকে এবং সেভাবে ঢাকা শহর আধুনিকতার দিকে চলে যায়। এইরকম উত্থান পতনের মধ্য দিয়ে ঢাকা আজকের আধুনিক যে সময়ের সাথে সংযুক্ত করে দেয়। স্যার, আমাদের কাছে ঢাকা মানে হচ্ছে মসজিদের শহর। তো এই মসজিদের শহর এটা কিভাবে শুরু হলো, আর ঢাকায় প্রথম মসজিদ কোথায় এবং কিভাবে শুরু হলো জানাবেন। এটার সূচনা যদি বলি, ঢাকার নারিন্দা মূল রাস্তার পাড়ি, তো এটাকে পপুলারলি বলে বিনোদ বিবির মসজিদ। আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলব বড় ভুল বলে, কারণ এই মসজিদের নামটা জানার একটাই উপায় আছে। এখনও মসজিদের মূল দরজার উপরে কালো ব্যাসল্ট শিলায় ফার্সিতে কিছু লেখা আছে। এই লেখাই আমাদের তথ্য দেয়।
সেই তথ্যে যদি পাই সেখানে বিনোদ বিবি বলে কারো নাম পাই না, যেটা পাই সেটা হচ্ছে বখত বিনোদ। ওখানে লেখা আছে মোসাম্মত বখত বিনোদ দোখতারে মারামাত, অর্থাৎ মারামাতের কন্যা বখত বিনোদ এই হিজরি সনে এই মসজিদটি বানিয়েছিলেন। এখন দুটো জিনিস এখানে, কিন্তু এক হচ্ছে সময়টা আমরা পাচ্ছি, সময়টা যদি হিজরি থেকে কনভার্ট করি তাহলে সেটা 1455-56 এরকম একটি সনে মসজিদটি বানানো হয়েছে। এবং কে বানিয়েছিলেন? একজন মহিলা যার নাম বখত বিনোদ। এরপর অব্যাহত গতিতে মসজিদ বাড়তে থাকে, আর যতটা বাড়ি যতটা দূরে যাই ততটাই আমরা মনে করি অত দূর পর্যন্ত মুসলিম সোসাইটির ডেভেলপমেন্ট হচ্ছে, বেড়ে যাচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। এবং সেগুলো করতে গিয়ে আমরা সুলতানি যুগের পরে এসে দেখেন এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আরেকটি মসজিদের কথা বলাই যায় সুলতানি যুগ, তাতে অনেকগুলো ইতিহাস তৈরি হয়ে যায়। সেটা হচ্ছে আজকে যে জেলখানা ঢাকায় যেটা ছিল, যেটা এখন সরে গেছে, এই জেলখানার পাশে একটা গলি ছিল। গলিটার নাম হয়তো ওইভাবে এখন নেই, গিরিদা কিল্লা বলতো। এই গিরিদা কিল্লা তো মানে দুর্গ। জেলখানাকে দুর্গ কেন বলছে না? ওই যে আমরা একটু আগে বললাম যে মোগলরা যখন ঢুকে তখন আফগানদের ফেলে যাওয়া দুর্গ দেখেছিল, ঢাকা দুর্গ। এই জেলখানার ভিতরেই সে ঢাকা দুর্গ। ইদানিং একটু খনন হয়েছে, তাতে দুর্গের কিছু কাঠামো বেরিয়ে আসছে। কাজটা খুব বড় হয়নি, হয়তো ভবিষ্যতে হবে। এই গিরিদা কিল্লা একটা মসজিদ বানানো হয়েছিল, নাসওয়ালা গলির মসজিদ বলে। এই আমাদের বখত বিনোদের যে মসজিদ, তার 2 বছর পরে এটা নির্মিত হয়েছিল। মোগল যুগে আমরা অনেক মসজিদ পাই, যেমন লালবাগ ফোর্টের ভিতরে একটা মসজিদ আছে খাজা আম্বর মসজিদ আছে, যেটা এখন কাউরান বাজার। এই কাউরান বাজারে মূল মসজিদটি আছে, এখন বড় করে করেছে, রাস্তা থেকে দেখা যায়। সেটা আছে বেগম বাজারে, অর্থাৎ আমাদের নিউ মার্কেট দিয়ে যদি আমরা বিজিবির হেডকোয়ার্টারের পাশ দিয়ে রাস্তা দিয়ে ভেতরে যাই, হাজারীবাগ যেখানে যাওয়া যায়, সেখানে ঢুকলে বেগম বাজার পাওয়া যাবে। এই বেগম বাজারও মুঘল যুগের নাম ধারণ করে আছে, কারণ মুঘল বেগমরা তাদের জন্য একটা বাজার তৈরি করে দেয়া হয়েছিল। তো এই বাজারে একটা মসজিদ আছে, চমৎকার মসজিদ আছে। খান মোহাম্মদ মির্ধা মসজিদ আছে পুরনো ঢাকায়, চকবাজারে মসজিদ আছে। এরকম অনেক মসজিদের খোঁজ আমরা পাচ্ছি, যেটা মুঘল যুগে এবং কন্টিনিউশন হচ্ছে কলোনিয়াল পিরিয়ডে। তারা মসজিদ বলছি আরবান টোলাতে, এই তারা মসজিদ হচ্ছে। এ ধরনের অনেকগুলো মসজিদের একটা হিসেব আমরা দাঁড় করাতে পারি। সেইগুলোর বিচারেই হয়তো বলতো মসজিদের শহর ঢাকা। এবং খাবারের কথা যেটা বললেন, আমরা খুব যৎসামান্যই তথ্য পাই, সূত্র পাই, এবং সেগুলোতে আমরা দেখি যেমন বাকরখানি। এখন তো বাকরখানি জনপ্রিয় হয়ে গেছে। বলা হয় যে আগা বাকের বলে একজন খুব সম্ভ্রান্ত ছিলেন ঢাকায় মুঘল যুগে, এবং তিনি সম্ভবত এটার উদ্ভাবক ছিলেন। এ নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলেন ময়মনসিংহের যাত্রা শুরু। যেভাবেই হোক না কেন, এই বাকরখানি খাবারটি সেই সময়ের এবং এটা প্রচলিত হয়। আর ঢাকা বললেই তো মোগলাই খাবারের কথা আসে, এবং এই মোগলাই খাবার খেতে অনেকে তো একটু পুরনো ঢাকায় ছুটে যায়, পুরনো ঢাকার খাবার। এবং এই মোগলাই খাবারগুলো তো বোঝাই যায় মুঘলদের সূত্র ধরে এসেছে, এবং মুঘলদের সূত্র ধরে এখানে যারা এসছেন সেই মানুষগুলো কিন্তু বাইরে থেকে আসা, এবং তাদের মধ্য দিয়ে পুরনো ঢাকায় এই মোগলাই খাবারের বিষয়গুলো আসছে। এবং সেই সব খাবারগুলো, যে খাবারের যে প্যাটার্ন, যেমন কিছু আত্মীয় স্বজন আছে পুরনো ঢাকায়, কিছু আছেন ওই জিঞ্জিরা ওপারে। আমরা ছেলেবেলা থেকে দেখতাম যখন আসতেন ওই নানারা, আসতে দেখলে ভালো লাগতো ছোটদের আমাদের, কারণ জানি তার হাতে 2টো প্যাকেট থাকবে, একটা প্যাকেটে বাকরখানি, একটা প্যাকেটে মিষ্টি। এই যে সম্মিলন, এটা কিন্তু ঢাকার একটা ঐতিহ্য। বাকরখানির সাথে মিষ্টি সহযোগে খেতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু সাংঘাতিকভাবে আমাদের তথ্য দেয়। তাছাড়াও খাবার পরিবেশন, এগুলোর মধ্যে এক ধরনের আভিজাত্য আছে, যে আভিজাত্যটিও বাহিত হয়ে এসেছে। অর্থাৎ সেই দিল্লি থেকে মুঘলদের আতিথেয়তার স্টাইল, সেগুলো অ্যাডাপ্ট করেছে। কারণ আমরা জানি যে সংস্কৃতি বহতা নদীর মতো,
সে বয়ে চলে, আমরা জানিও না অবচেতন মনে আমাদের ভেতর পুরনো সংস্কৃতি, পূর্বতনদের সংস্কৃতি আমরা লালন করছি, ধারণ করছি, এবং সেগুলো এসে কিন্তু একটা কাঠামোতে দাঁড় করায়। আমাদের এখন দরকার খুঁজে বের করা একে এখানকার নিজস্ব না এটা অন্য কোথাও থেকে এসেছে। ফলে সব মিলিয়ে একটা আলাদা রকম বৈচিত্র্য, যে তখন যে একটা আভিজাত্য ছিল, সেই আভিজাত্যগুলো থেকে এখনও পুরনো ঢাকার মানুষ বেরিয়ে আসতে পারছে না বা চাচ্ছেও না, কারণ ওটা তাদের সংস্কৃতি তাদের নিয়ন্ত্রণ করছে, যে সংস্কৃতি তারা জানে না কিন্তু ভেতরে কাজ করছে। এইভাবে আমরা দেখতে পাই ঢাকা তার একটা নিজস্বতা নিয়ে দাঁড়িয়ে আছে, যে প্রায় দ্বিতীয় আরবানাইজেশনের যুগে পৃথিবী জুড়ে যে নতুন করে শহরগুলো, জৌলুসপূর্ণ শহরগুলো তৈরি হচ্ছে, সেই শহরের মর্যাদায় ঢাকা যদি আমরা চর্চাটাকে ঠিক মতো রাখতে পারি, তাহলে সেই মর্যাদাটা আমরা উপস্থাপন করতে পারি নিজের দেশে এবং দেশের বাইরে সবার কাছে। ফলে আমাদের ঢাকা, সেই আমাদের যে প্রিয় ঢাকা বলে আপনারা শুরু করলেন, সেই প্রিয় ঢাকা তার একটা প্রিয়তম অবস্থানে পৌঁছতে পারে। অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে আবারও আমাদের এনটিভির বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। এই বর্ষপূর্তির প্রসঙ্গ যখন আসলো, আমাকেও শুভেচ্ছা জানাতে হয়। এনটিভি তার গৌরব নিয়ে আরও অনেক দিন এগিয়ে যাক। দর্শক, আমাদের প্রিয় মহানগরী ঢাকার বয়স কত এই সম্পর্কে এতক্ষণ জানছিলাম স্যার থেকে।